এদিকে দেশবাসীকে সতর্ক করলেন ডক্টর ইউনূস, যে কোনো সময় ভয়ঙ্কর পরিস্থিতি হবে দেশে। লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী মাঠে নেমে তাণ্ডব করে আবারও যুদ্ধের পরিস্থিতি হয়েছে। সমন্বয়ক সার্জিস ও হাসনাতের খারাপ অবস্থা, দেশটা এবার ঠিক কোন দিকে যাচ্ছে? দেশে আসলে কি ঘটতে চলছে? হঠাৎ করে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কমিটিগুলোর সাথে একটা বৈঠক করেছেন, উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এরপরই তিনি একটা বক্তব্য দিয়েছেন, যেটা সোশ্যাল মিডিয়াতে বা আমাদের গণমাধ্যমের কল্যাণে আমরা দেখেছি যে যুদ্ধ পরিস্থিতির মতো একটা অবস্থান হয়ে আছে বা হতে যাচ্ছে। দেশের জনগণকে সতর্ক থাকার জন্য তিনি বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে বলেছেন। হঠাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বার্তা দিয়েছেন, কঠিন ইঙ্গিত দিয়েছেন। 2025 সালেই বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল। আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যদি প্রতিকার না পায়, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। এই প্রধান উপদেষ্টা তিনি কেন হাত জোর করে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আপনার আওয়ামী লীগের সাধারণ জনগণ কিংবা সমর্থকদের কাছে কেন ক্ষমা চাইলেন দেশবাসীর কাছে? কেন? আর কেনই বা তিনি মানে এই ধরনের একটা পোস্ট করে সেই পোস্টের আপনার 72 ঘন্টার ভিতরে তিনি কেন ক্ষমা চাইলেন? মোহাম্মদ ইউনূস তিনি দাভোসে যাচ্ছেন, কখনো সুইজারল্যান্ডে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য রাখছেন। সেই ছাত্ররা যারা নিয়ে এসেছিলেন মোহাম্মদ ইউনূসকে, তারা কেমন রয়েছে? তো ছাত্রদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে একটি গোষ্ঠী বাংলাদেশের ক্ষমতা দখলের উৎসবে মেতেছিল জুলাই আগস্টে। এবং ডক্টর ইউনূস শুধু এই যে জুলাই বা অগাস্টের আন্দোলন নয়, অতীতেও কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের সাথে বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ, পদ্মা ব্রিজের টাকা আটকানো, বাংলাদেশের বিশেষ করে জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ডিফেম করার জন্য ইন্টারন্যাশনালি যত কাজ হয়েছে, প্রত্যেকটি কাজের সাথে ডক্টর ইউনূস জড়িত ছিলেন। মোহাম্মদ ইউনূস আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো প্রস্তুত থাকতে বললেন কেন? বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ কর্মসূচির ডাক দিয়েছে, কর্মসূচি শুরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখি। বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো প্রস্তুত থাকতে বললেন কেন, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে আওয়ামী লীগ বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ 6 মাস পরে এসে কর্মসূচির ডাক দিয়েছে, কর্মসূচি শুরু করেছে। ফেব্রুয়ারি মাসের একটি বড় অংশ জুড়ে কর্মসূচি ঘোষণা করেছে। হরতাল, অবরোধ, বিক্ষোভ, সমাবেশ এবং বর্তমানে লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। এই কর্মসূচি শুধুমাত্র লিফলেট বিতরণ কর্মসূচি চলছে, তাতেই মোহাম্মদ ইউনূসের সরকার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, যার কারণেই আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকবার নির্দেশ দিয়েছেন মোহাম্মদ ইউনূস। এই লিফলেট বিতরণ করতে গিয়েও ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন জায়গায়, পুলিশের সঙ্গে বদানুবাদ ঘটেছে, পুলিশ অবরুদ্ধ হবার মতো ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, কিংবা এই অবৈধ সরকারের পুলিশ আসামি গ্রেপ্তার করতে, ষড়যন্ত্রমূলক মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়েও অবরুদ্ধ হয়েছে, কিংবা মামলার আসামি ছিনিয়ে নেবার মতো, জনতা কর্তৃক ছিনিয়ে নেবার মতো ঘটনা ঘটেছে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে জনতা ছিনিয়ে নিয়েছে পুলিশের হাত থেকে। দেখুন, আওয়ামী লীগ কর্মসূচি শুরুই করেনি, তাতেই ইউনূস সরকারের ভিত কাঁপতে শুরু করে দিয়েছে। ভিত তো কাঁপবেই, কারণ হচ্ছে গত 6 মাস মোহাম্মদ ইউনূস যদি নিজেকে জিজ্ঞেস করে প্রশ্ন করে আয়নার সামনে দাঁড়িয়ে, যেই 6 মাস এই বাংলাদেশের জন্য আমি কি কাজ করলাম, আমি কি বাংলাদেশের জন্য কোনো কাজ করেছি নাকি আমার জন্য কাজ করেছি, মোহাম্মদ ইউনূস নিজেকেই নিজের প্রশ্নের উত্তর দিতে পারবে না।
তার নামে যতগুলো মামলা ছিল সেই মামলাগুলোতে খালাস পাওয়া ছাড়া বাংলাদেশের জন্য কোনো কাজ হয়নি, যার কারণে আওয়ামী লীগ কেবল সবে মাত্র একটা ছোট্ট কর্মসূচি ঘোষণা করেছে, লিফলেট বিতরণের কর্মসূচি। সেই লিফলেট বিতরণ কর্মসূচি নিয়েই ভয় আটখান। গতকালকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেছেন যে যুদ্ধ পরিস্থিতির মতো প্রস্তুত থাকতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। একই সাথে মামলা করবার, এমনি মানুষ মামলার ভারে জর্জরিত, অনলাইনে মামলা করবার, মামলার বহর, মামলার বোঝা আরো বাড়াবার জন্য অনলাইনে মামলা করবার নির্দেশ দিয়েছেন। মামলা তো হবে, অনলাইন মানে আরো সুবিধা হলো, মানুষের কাছে সেবাটা দোরগোড়া এসে গেল, আরো বাণিজ্য হোক মামলা। খবর বলছে যে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশ, বিজিবি, র্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন। অর্থাৎ বাংলাদেশে যতগুলো বেসামরিক বাহিনী আছে প্রায় সবাই উপস্থিত ছিলেন। শুধুমাত্র সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর তিন বাহিনী ছাড়া প্রায় সবাই উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। অর্থাৎ ইউনূস সরকারের ব্যাপক টনক নড়ে গেছে, ইতোমধ্যে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে এবং ইউনূসের মুখপাত্র প্রেস সচিব সন্ধেবেলা গতকাল আরেকটি প্রেস কনফারেন্স করে তিনি বলেছেন যে লিফলেট বিতরণ যারাই করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। অর্থাৎ আর একটা জনবিরোধী এই ধরনের কাজ ইউনূস সরকার কিংবা ইউনূস সরকারের পক্ষ থেকে যত করা হবে তত একটা যুদ্ধাঙ্গদেহী অ্যাটিটিউডে মানুষ আসবে। আসলে কেউ মনে রাখে না, কদিন আগে এই যে জনরোষ, মানুষকে ষড়যন্ত্রমূলকভাবে যে কোনোভাবে খেপিয়ে দিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে বিদায় করা হলো, এই কথাগুলো কি আজকের মোহাম্মদ ইউনূসের কোনো স্মরণ আসে না? অনির্বাচিত ইউনূসের কোনো বাহিনী নেই, কোনো দল নেই, সংগঠন নেই, তবুও তার মনে আসে না। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে শেখ হাসিনার পতন বা শেখ হাসিনা যেভাবে বিদায় নিয়েছিলেন তার থেকেও একটা ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে দেশ। সেই আলামত কিন্তু চারিদিকে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। আওয়ামী লীগ, শুধু আওয়ামী লীগ না, আজকে এই সংগ্রাম মুখর পরিবেশটি, এই পরিস্থিতিটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে গেছে। আজকে সব মানুষ মুক্ত চিন্তার, যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ধারণ করে, যারা মুক্তিযুদ্ধকে লালন করে, একমাত্র জঙ্গি জিহাদি ছাড়া তারা প্রত্যেকে এক বাক্যে স্বীকার করছে দেশের পরিস্থিতি ভয়াবহ, যুদ্ধাঙ্গদেহী অ্যাটিটিউডে ক্রমেই যাচ্ছে এবং ইউনূস সরকার এটি বুঝতে পারছে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী সব বাহিনী নিয়ে বৈঠক করেছে শুধুমাত্র আওয়ামী লীগের একটি লিফলেট বিতরণকে কেন্দ্র করে। তো কাজেই আওয়ামী লীগ যদি এইভাবে কর্মসূচি করতে থাকে, হ্যাঁ, নেতাকর্মীরা বিপদে পড়বে, সাময়িক জেল জুলুম অত্যাচার সহ্য করতে হবে, সহ্য না করলে তো বিজয় আসবে না। আর এই যে ইউনূসের মুখপাত্র প্রেস সচিব যেটি বললেন যে গ্রেপ্তার করা হবে, ভাইরে আমি বারবার বলি কতজনকে গ্রেপ্তার করবে? বাংলাদেশের জেলের ধারণ ক্ষমতা কত? আমি অসংখ্য ভিডিওতে এই কথাটি বলেছি। 1 লক্ষর বেশি রাখা যাবে না, মাত্র 42,500 ধারণ ক্ষমতা বাংলাদেশের 68টি জেলে, সেখানে দ্বিগুণের বেশি যদি রাখা হয় 1 লক্ষ সর্বোচ্চ। এখনই প্রায় 70-80 হাজার আছে। কতজনকে অ্যারেস্ট করবে, কতজনকে গ্রেপ্তার করবে? কাজেই সামনে একটা চরম ভয়ানক রকমের আরেকটি ম্যাচাকার,
আরেকটি ম্যাচ আকার হয়ে পরিস্থিতি শান্ত হবে, একটি সর্বজন গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, একটি নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হবে, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে। তার আগে দেশের পরিস্থিতি শান্ত হবার কোনো সম্ভাবনা নেই। ইউনূস সরকার ইতোমধ্যে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। দেশে আসলে কি ঘটতে চলছে? হঠাৎ করে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কমিটিগুলোর সাথে একটা বৈঠক করেছেন, উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এরপরই তিনি একটা বক্তব্য দিয়েছেন, যেটা সোশ্যাল মিডিয়াতে বা আমাদের গণমাধ্যমের কল্যাণে আমরা দেখেছি যে যুদ্ধ পরিস্থিতির মতন একটা অবস্থান হয়ে আছে বা হতে যাচ্ছে। দেশের জনগণকে সতর্ক থাকার জন্য তিনি বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে বলেছেন। এখন আসলে কেন, মানে কি এই ধরনের ঘটনা যেগুলো ঘটতে যাচ্ছে? প্রথমত, এই ফেব্রুয়ারি মাসকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় ধরনের প্রোগ্রাম কিন্তু তারা ঘোষণা করে রাখছে, সম্ভবত 18 থেকে 20 দিনের। এর মাঝখানে কাকতালীয়ভাবে বিএনপিও কিন্তু এই ফেব্রুয়ারিতে কিছু কর্মসূচি ঘোষণা করেছে। অপরদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোম্পানি, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, নানা ধরনের আন্দোলন রাজপথে চলছে। অনেক আন্দোলন সরকারের বক্তব্য, গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, যেমন তিতুমিরের যে আন্দোলন, এটাও সরকারের ধারণা যে এটার পিছনে কারা সবাই নাকি জানে, তার মানে এখানে আওয়ামী লীগ ইন্ধন যোগাচ্ছে। এরকম অনেক আন্দোলন আছে। সরকার মনে করছে যে এটাকে আসলে আইডেন্টিফাই করা অনেকটা কষ্টকর, কারণ কাজগুলা তলে তলে হচ্ছে। যেমন আওয়ামী লীগ সরকার পতনের আগ দিয়ে এই ছাত্র আন্দোলনকে কেন রুখতে পারে নাই, কেন তাদেরকে সহিংসতার পথ বেছে নিতে হয়েছে? কারণ এখানে কারা কানেক্টেড এটা জাতির সামনে প্রকাশ করার সুযোগ ছিল না। জাতি দেখছিল ছাত্র, সরকার দেখছিল জামাত, বিএনপি বা মেটিকুলাস একটা প্ল্যানের অংশ, কিন্তু জাতি দেখছিল ছাত্র। এখন জাতি দেখছে তিতুমিরের ছাত্র, কিন্তু সরকার মনে করতেছে এখানে আওয়ামী লীগ, যুবলীগ। আবার বিভিন্ন জায়গায় যে কর্মসূচি হচ্ছে, নানান ধরনের চুরি, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, এগুলো হঠাৎ করে একটা এক্সট্রিম লেভেলে বেড়ে গেছে। ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও খুব বেশি ফাংশন করতে পারছে না। মাঠে সেনাবাহিনী আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, কিন্তু দেখা মনে হয় যে পুলিশই নাই। শুধুমাত্র সেনাবাহিনী নিয়ন্ত্রিত যে ক্যাম্প ট্যাম্পগুলো আছে ওইখানে একটু পরিস্থিতি বেটার, বাট ওভারঅল আমরা যদি দেখি পরিস্থিতি খুব বেশি ভালো না। তো এই সকল সিচুয়েশনকে মাথায় রেখে সরকার প্রধান সতর্কবার্তা জারি করেছেন। চলতি বছরটি 2025 বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলছেন যে কাউকে বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টির কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। যুদ্ধ পরিস্থিতির মতন সবাইকে সতর্ক থাকতে হবে। নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেছেন তিনি। এ সময় পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটা কমান্ড সেন্টারও গঠনের নির্দেশ দিয়েছেন। একটা কমান্ড সেন্টার সকল বাহিনীর সমন্বয়ে। তিনি নিরাপত্তা বাহিনীর প্রধানদের কাছে বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন যে যুদ্ধকালীন পরিস্থিতির মতন আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাউকে বিশৃঙ্খলা অরাজকতা করার সুযোগ দেওয়া যাবে না। তো এক্ষেত্রে তিনি মনে করছেন যে আওয়ামী লীগ, শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে, মিথ্যা অপতথ্য ছড়াচ্ছে। দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলছেন সবাইকে লড়াই করতে হবে এই অপপ্রচারের বিরুদ্ধে। তিনি বলছেন নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। তো তিনি মনে করছেন যে এই মুহূর্তে সরকারের একটা কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীগুলো লাইক বিজিবি, আনসার, এপিবিএন, গোয়েন্দা সংস্থাগুলা তাদের মধ্যে সমন্বয় করবে। মানে একটা ব্রেইনের মতন থাকবে যেখান থেকে ফুল বডি ফাংশন হবে। কথার কথা, আমাদেরকে কন্ট্রোল করে কে? আমাদের ব্রেইন নির্দেশনা দেয়, আমরা ওই কাজগুলা আঙ্গুল, হাত, পা সবকিছুর মাধ্যমে করি। এটা একটা মাওলার লীলা খেলা, বিজ্ঞানের দ্বারা এটা প্রমাণিত। তো ওইরকম একটা ব্রেইন সেন্টার লাগবে যেখান থেকে কমান্ড যাবে, আর বাকি বাহিনীগুলা কে কি করছে
ওইভাবে সমন্বয় করে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হবে। তো তিনি বলছেন যে নতুন কমান্ড কাঠামো দক্ষতা এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী, থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। তিনি নিরাপত্তা বাহিনীর প্রধানদের মানবাধিকার সুরক্ষারও নির্দেশনা দিয়েছেন, আর পুলিশকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন এমনভাবে অভিযান পরিচালনা করতে হবে যেন সবকিছু ব্যালেন্স থাকে। আর এই নির্দেশনার পর একটা জিনিস তো স্পষ্ট যে এই বছর নির্বাচনকে কেন্দ্র করে মাঠে অনেক কিছু ঘটবে। তো পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করবে? ডক্টর ইউনূস বললেন যে মাঠ নিয়ন্ত্রণ করো। কিভাবে? পুলিশ যদি কোথাও একটু লাঠিপেটা করে পুলিশকে ট্যাগ দেওয়া হয় লীগ। আবার উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের তিনি বলছেন পুলিশের মধ্যে শতকরা নাকি 80% আওয়ামী লীগ বা ছাত্রলীগের। তো এই ক্ষেত্রে এটা কি সোজা? পুলিশ কোথাও যদি আইনের প্রয়োগ করতে চায় জনগণ ধরে মারে, একজন আসামিরে ছিনায় নিয়ে যাচ্ছে, আবার যদি পুলিশ সেখানে একটা গুলি চালায় কি হবে? সব পুলিশটা এখানে মব জাস্টিসের শিকার হতে হচ্ছে বিভিন্ন জায়গায়। তো পুলিশ আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবে? আমাদের বাঙালিরা বা যেই লেভেলের ডেসপারেট লেভেলের মানুষ, 10 জন লোক একত্রিত হলে ওই ধর কইলে কিন্তু 9 জন কারে ধরলাম, কেন ধরলাম, তার সাথে আমার কোনো শত্রুতা আছে কিনা এগুলো দেখার টাইম নাই, মানে আগে মারো। এই পরিস্থিতিতে পুলিশ যদি এখানে নিয়ন্ত্রণ করতে যায় কি করতে হবে? টিয়ার শেল নিক্ষেপ করতে হবে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হবে, অথবা ফাঁকা গুলি করতে হবে। আর এগুলা করলে এখন কি হয়? আগে দৌড়ে সব পালাইতো, এখন দৌড়ে সব এসে পুলিশরে কিলায়। সেম অন্যান্য বাহিনীর বেলায়ও জনগণকে আইনের আওতার মধ্যে আনতে হবে। এখন এটা কি বিএনপি মেনে নেবে? ধরেন বিএনপি রাজপথে কোনো দাবিতে নামলো, সেখানে পুলিশকে আসলে কোনো ভূমিকা রাখবে? কারণ পুলিশও জানে এই সরকার 6 মাস 1 বছর আসার পরে ডক্টর ইউনূস নামক একজন ক্যারেক্টার এই দেশে ছিল, এগুলো মানুষ ভাববে না। উপদেষ্টা আসিফ নজরুল এগুলা কোনো বেল পাবে না। এটা হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন না, যারা ক্ষমতায় আসবে তাদেরকে সমীহ করে। এখনই বিভিন্ন থানা পর্যায়ে এগুলো চলতেছে। তো সেইখানে পুলিশ, জামাত এবং বিএনপি যদি তারা বিভিন্ন দাবি দেওয়ার জন্য রাজপথে নামে, আবার ছাত্রদের সামনে দেখেন অসহায়, তো এটা কি সম্ভব? এখন পুলিশ কঠোর হলে পুলিশের সমালোচনা, পুলিশ নরম হলে পুলিশ কি করে? দেশে পুলিশ কি করে? সব শেখ হাসিনার পুলিশ, এই না সেই না। পুলিশ বেচারারা পড়ছে মহা বিপদের মধ্যে, কোন দিকে যাবে কোন দিকে যাবে না সিদ্ধান্ত হাই অথরিটি থেকে নিতে হবে। হাউ টু কন্ট্রোল নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন। তবে এই বছর নানান ঘটনা ঘটবে, এটাও স্বাভাবিক। আওয়ামী লীগকে যেমন তলে তলে খাইয়া দেওয়া হয়েছে, আওয়ামী লীগ টেরই পায় নাই যে সার্জিস কার লোক, হাসনাত কার লোক, আসিফ কার লোক, প্রেস সচিব শফিক ভাই তিনি কার লোক। বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল, অনেক সমন্বয়ক, ম্যাটিকুলাসলি প্ল্যান হয়েছে। আওয়ামী লীগ শুধু ক্ষমতার উপভোগ করছে, আর 41 পর্যন্ত চিন্তা করছে। নেতা এমপি মন্ত্রীরা ধান্দাবাজি লুটপাটে ব্যস্ত ছিল, মানে আমি কে চিনস এরকম থাপড় টাপড় দিয়া মানুষে, এইগুলাতে কিন্তু ব্যস্ত ছিল। প্র্যাকটিক্যাল এটা, যারা তেগি নেতা তাদেরকে মামলা দিয়ে আওয়ামী লীগ নিজেই ঝুলাইছে। সমালোচনা করলে ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা হয়েছে, সত্য কথাটা শুনতেই চায় নাই, লাস্টি দিয়ে বাস। তো সরকারও কিন্তু বুঝতেছে যে এই সরকার মেটিকুলাস প্ল্যান থেকে তো আসছে। হঠাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বার্তা দিয়েছেন, কঠিন ইঙ্গিত দিয়েছেন। 2025 সালেই বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে। বিএনপির অবস্থা খারাপ হতে পারে, বিএনপির ভাগ্যে কোনো অঘটন অপেক্ষা করছে হয়তো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর। পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পর এত কঠিন কথা আগে বলেননি। এই প্রথম প্রধান উপদেষ্টা হঠাৎ করে কঠিন ইঙ্গিত দিলেন, এটা ফার্স্ট টাইম। তিনি এর আগে নরম, ঐক্য, সবাই মিলে মিশে নানান কথাবার্তা বলতেন, কিন্তু না, তিনি এবার বলছেন যুদ্ধ পরিস্থিতির সাথে তুলনা করছেন। আমরা প্রফেসর ইউনূসকে বলেছি বিদেশ থেকে ঘুরে তিনি একটু অভিজ্ঞতাও নিয়ে এসেছেন। না, প্রফেসর ইউনূস হ্যাজ টু রুল। তাকে রুল করতে হবে, তাকে শাসন করতে হবে। পরামর্শ নিবেন কিন্তু তাদের কথা চলবেন না, তিনি রুলার। বিএনপির কথা চলবেন এটা হতে পারে না। বিএনপি চাপ দিয়ে সরকারের সব কার্যক্রম নিয়ন্ত্রণ করবে, এটা হতে দেয়া যায় না। তবে ইউনূস এবার কঠোর হচ্ছেন। দর্শক, চলতি বছরটি, দ্যাট মিনস 2025 সাল, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না।
যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। তো যুদ্ধ পরিস্থিতির সাথে তুলনা কেন করছেন, এটা আমাদের একটু খতিয়ে দেখা দরকার। দর্শক, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। এর অর্থ হচ্ছে বাংলাদেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে পারে বা চেষ্টা করবে, কারা করবে? এর উত্তর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দল মিলে করবে, যেহেতু দুই দলের লক্ষ্য উদ্দেশ্য এক। অতএব এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে সতর্ক থাকতে হবে। বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে, পুলিশকে সতর্ক থাকতে হবে, সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে, সরকারকে সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে আমার ব্যাখ্যা। অতএব এই বক্তব্যটা ওয়েন্ট এগেইনস্ট বিএনপি, এটা বিএনপি অলরেডি রিয়েলাইজ করছে, যার ফলে আপনি দেখবেন যে ডক্টর ইউনূস বা সরকার তাদের বিরুদ্ধে বিএনপি ক্রমাগত বিভিন্ন কথাবার্তা বলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গত সোমবার নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা কথা বলেন। তা প্রধান উপদেষ্টা যে এই যুদ্ধকালীন পরিস্থিতির সাথে তুলনা করছেন, সতর্কতার কথা বলছেন, মানে আইন শৃঙ্খলা রিলেটেড বিশৃঙ্খলা ঘটছে বা ঘটানোর চেষ্টা চলছে, তার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। এই কাজগুলো কারা করছে? আচ্ছা, বাংলাদেশে এই মুহূর্তে যত অঘটন ঘটছে, জনগণের জানমালের নিরাপত্তায় যেসব সমস্যা ঘটছে, আমরা তো এদেশের নাগরিক, এখন তো বাংলাদেশে থাকি। আপনারা কি দেখছেন? এগুলো কি আওয়ামী লীগ ঘটাচ্ছে না বিএনপি ঘটাচ্ছে? এই মুহূর্তে জনগণের জন্য সবচেয়ে বড় সমস্যা কি? উত্তর হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদাবাজিগুলো করছে কারা? বিএনপি না আওয়ামী লীগ? উত্তর হচ্ছে বিএনপি। তাহলে প্রধান উপদেষ্টার এই সতর্ক বার্তাটা বিএনপির বিপক্ষে। এরপরে ছিনতাই একটা সমস্যা। ছিনতাই অবশ্য প্রফেশনাল ছিনতাইকারীরা করে, সেটাও বিএনপির ছত্রছায়ায় বা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় হয়। আর এখন বিএনপি ক্ষমতাসীন, তারা এভাবে মনে করছে, তো এটাও বিএনপির বিপক্ষে। এরপর দেখেন বিভিন্ন জায়গায় হতাহতের যে ঘটনা, নিহতের যে ঘটনা, একটু হিসাব করেন তো, গত কয়েক মাসে যত নিহতের ঘটনা ঘটেছে এর সাথে কারা জড়িত? বিএনপি জড়িত। প্রধানত বাংলাদেশে এখন নিহত হয় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে। এটা সংখ্যাই সবচেয়ে বেশি, 30-এর কাছাকাছি 5 আগস্টের পর থেকে। অতএব জনগণ সবচেয়ে বেশি অশান্তিতে আছে বিএনপির মাধ্যমে। এজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে চাঁদাবাজ, পুলিশের উপর হামলা, পুলিশের কাছ থেকে আসামি ছিনে, এটা আওয়ামী লীগের লোকজনও করছে, যেটা কম, এটা তো আমরা সবাই ঐক্যবদ্ধ, কিন্তু বিএনপিটা হচ্ছে বেশি সমস্যা। সবাই প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন। ওই যে বিএনপি কিন্তু আন্দোলনের হুমকি দিয়েছে যে ফেব্রুয়ারি থেকে তারা আন্দোলন করবে, ঝড় বৃষ্টি যাই হোক, তাদের ভাষায় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতেই হবে, নাহলে খবর আছে। এই জন্য সালাউদ্দিন আহমেদ বলেছেন না, তারা আন্দোলন করবে। তো এটার বিরুদ্ধেই মূলত ডক্টর ইউনূসের সতর্কবার্তা। তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদের সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। এখানে আরেকটা বার্তা আছে, 2025 সাল যদি ডক্টর ইউনূস সরকারের পুলিশ বা প্রশাসন স্টেবল ভাবে চালাতে পারে, সংস্কার করতে পারে, তাহলে বিএনপি সন্ত্রাসী এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আমাদের 25 সালটাই হচ্ছে মূল পরীক্ষা, বড় কিছু করতে যাচ্ছে হয়তো। এখানে বিএনপি নানানভাবে সরকার বিরোধী তৎপরতা চালাবে নিশ্চিত। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈর শাসক শেখ হাসিনা ঘনিষ্ঠ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে। দেশবাসী অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। দেখেন, আওয়ামী লীগ তো চেষ্টা করবে, ভারত তো আছে, কিন্তু আওয়ামী লীগ প্রকাশ্য শত্রু। আর আওয়ামী লীগ বিএনপি তো এখন হাত মিলেছে। আওয়ামী লীগ বিএনপি সমসাময়িক সময় মাঠে নামছে, ফেব্রুয়ারিতে দুই দলের মাঠে নামার কথা বলছে, মাঠে নেমেছে অলরেডি। অতএব আমি মনে করি সমস্যাটা বিএনপি, এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেক্টর বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় করবে। তিনি বলেন, নতুন কমান্ড কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী ও থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট দর্শক, যে
এখানে সেনাবাহিনী, পুলিশ বা অন্যান্য সব বাহিনী মিলে এই চাঁদাবাজদের বিরুদ্ধে একটা যৌথ অভিযানের প্রয়োজন হতে পারে, স্পেশাল অপারেশনস এর প্রয়োজন হতে পারে। প্রধানমন্ত্রী সেই বক্তব্যটা সেদিকে ইঙ্গিত দেয়। আর এটা যদি করা হয় তাহলে ধরাটা পড়বে বিএনপি, যেমন চাঁদাবাজদের ধরবে, পিটাবে। এটা পিটানিটা খাবে কে? বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের মানবাধিকার সুরক্ষার নির্দেশ দেন। হ্যাঁ, এখন ওই বিএনপির চাঁদাবাজদের পেটাতে গিয়ে আবার হেফাজতে হত্যাকাণ্ডের মতো ঘটনা যাতে না ঘটে, কুমিল্লা যুবদল নেতা তৌহিদের মতো যেন অঘটন না ঘটে, এটার দিকে ইঙ্গিত করেছেন তিনি। ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর যে কোনো আক্রমণ প্রতিরোধ করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, যদি আমরা ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা দিতে না পারি তাহলে বৈশ্বিক ভাবমূর্তি আমাদের মারাত্মক ক্ষতিগ্রস্ত। এটা নিয়ে ডক্টর ইউনূসকে মাঝে মাঝে কথা শুনতে হয়। এর মানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নানান প্রোপাগান্ডা চলছে ব্যাপকভাবে, এবং এটাকে স্যাবোটাজ হিসেবে আওয়ামী লীগ ব্যবহার করতে পারে। আর স্বাভাবিকভাবে আওয়ামী লীগের লোকজনের যেহেতু টাকা আছে, তারা টাকা দিয়ে বিএনপির লোকজনের মাধ্যমেও মন্দিরে হামলা করাতে পারে। বিএনপির লোকজন তো এখন টাকার কারণে অন্ধ, তাদের টাকা দিয়ে যা করানো যায়। আপনি বিএনপির নেতাদের টাকা দিয়ে আপনি বাথরুম পরিষ্কার করাতে পারবেন এখন, এতটা লোভী ক্ষুধার্ত তারা। অতএব টাকা দিয়ে তারা সাম্প্রদায়িক সহিংসতা বাজাতে পারে, এটা আওয়ামী লীগও কিন্তু করেছে। অধ্যাপক ইউনূস সভায় উপস্থিত পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমকে যত দ্রুত সম্ভব অনলাইনে এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নাম্বার চালুর নির্দেশ দেন। সবাই আইজিপি, এটা অ্যাপস আকারে করা যেতে পারে। সবাই আইজিপি বাহারুল আলম জানান, শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে জুলাই আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ড ও নৃশংসত ঘটনার দায়ের হওয়া হত্যা মামলা পর্যবেক্ষণের জন্য 10টি বিশেষ টিম গঠন করা হয়েছে। আরো নানান পরিকল্পনার কথা জানাচ্ছে। এর অর্থ হচ্ছে এইটাকে তিনি শুধরে কেন এত দ্রুত নিলেন? কেন তিনি আওয়ামী লীগের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি ক্ষমা চাইলেন, এবং আওয়ামী লীগের সাধারণ নেতা পর্যায়ে কিংবা যারা নাকি সমর্থক আছে তাদের কাছে কেন এই প্রধান উপদেষ্টার যে আপনার প্রেস সচিব আছে শরীফুল আলম, তিনি কেন হাত জোর করে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আপনার আওয়ামী লীগের সাধারণ জনগণ কিংবা সমর্থকদের কাছে কেন ক্ষমা চাইলেন দেশবাসীর কাছে? কেন? আর কেনই বা তিনি এই ধরনের একটা পোস্ট করে সেই পোস্টের আপনার 72 ঘন্টার ভিতরে তিনি কেন ক্ষমা চাইলেন? দর্শক বন্ধুরা, তিনি ক্ষমা চাওয়ার পিছনে সবার আগে বলেনি, তিনি তার নিজের ফেসবুক আইডিতে একটা পোস্ট করে, সেটি আপনাদের আমি একটু পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে, তিনি বলে যে আমার আসলে বিবেক কাজ করেনি, আমার আবেগ কাজ করছে। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি কিংবা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা যে অবস্থা বানিয়ে রাখছিল, কিংবা হসপিটালে যে অবস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের এই অবস্থা দেখে আমি আসলে বই মেলাতে এই ধরনের একটা শেখ হাসিনা ডাস্টবিন বানাতে গিয়ে এবং সেটাকে আমরা পোস্ট করি। আমি ভাবছি যে অনেকে আমাকে করবে, শাবাশি দিবে, কিন্তু এখানে বিএনপি জামাত এই হুঁশিয়ারি বাবদ অনেক কটূক্তি করে বা আমাকে ওয়ার্নিং দেয় যে এইটা করা আমার কখনোই কাজ হয়নি, কারণ তিনি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। অন্যদিকে বিএনপি জামাত আরো বলে যে তুমিও কিন্তু একটা সময় আওয়ামী লীগের সমর্থক ছিলে, অতএব তোমার কিন্তু এই কাজটা করার কখনোই শোভা পায় না। এর থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে এই ধরনের একটা কাজ করা কখনোই তোমার উচিত হয়নি। আর তিনি হয়তো বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, কিন্তু তিনি কিন্তু সাবেক ছিলেন, তার সাথে কিন্তু বাংলাদেশের সম্মান মিলিয়ে আছে। এই বক্তব্যটা কার? এটি হচ্ছে বিএনপির। এবং যখন নাকি তিনি এই ধরনের বিএনপির কাছ থেকে জামায়াতের কাছ থেকে তিনি এই ধরনের একটা নিন্দা তিনি পান, এটার জন্যই তিনি কি উপলব্ধি করতে পারে যে আমি ভুল করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি কিন্তু আপনার বাংলাদেশের যে আপনার অলরাউন্ডার ক্রিকেটার আছে কিংবা বিশ্বের যে অলরাউন্ডার ক্রিকেটার ছিল আপনার সাকিব আল হাসান, তার কিন্তু আপনার ইলেকশন কিন্তু তিনি কিন্তু করছেন, এবং তিনি কিন্তু আওয়ামী লীগের আপনার কোনো একটা পর্যায়ে কিন্তু তিনি নেতা কিংবা কোনো একটা পদবি তিনি কিন্তু সেই আশায় ছিলেন, হয়তোবা কোনো কারণবশত তিনি সেটা পাননি কিংবা তিনি নিরাশ হয়েছে, এটার জন্য কিংবা সেই ক্ষোভ থেকে হয়তোবা তিনি আসলে এই ধরনের একটা পোস্ট করে। এবং বিএনপির কথায় তিনি কি সেটাকে শুধরে নিয়ে 72 ঘন্টার ভিতরে
শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমর্থক নেতা পর্যায়ে বা যারা আছে সবার কাছে, মানে এক কথায় দেশবাসীর কাছে আপনার প্রধান উপদেষ্টার সচিব যে আছে শরীফুল আলম, তিনি কি ক্ষমা চান হাত জোর করে। তো আমার কথা হচ্ছে, আপনি হচ্ছে একজন সচিব মানুষ, আপনাকে কি শোভা পায়? তিনি তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি কিন্তু আগে আওয়ামী লীগের ছিলেন, মানে একজন কর্মী ছিলেন, আওয়ামী লীগকে আপনি ভালোবাসতেন। আর আওয়ামী লীগের কোনো একটা পদবীর জন্য আপনি কিন্তু দীর্ঘদিন আপনি কিন্তু শেখ হাসিনার পিছে ছিলেন, কিংবা আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীর সাথে কিন্তু আপনার উঠা বসা ছিল, কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনার এক প্লেটে খাওয়া দাওয়া করতেন, ঘোরাফেরা করতেন, হোয়াটএভার, যাই হোক। কিন্তু আপনি আসলে এই ধরনের কাজ করাটা কতটুকু যৌক্তিক? আমি মনে করি যে বিএনপি যদি এই মানে প্রতিবাদটা না করতো, তাহলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনি কখনোই এটাকে শুধরে নিতেন না। আর আপনি যে বর্তমান মাফ চাইলেন, মানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনেকটা এরকম হয়ে গেল যে জুতা মেরে গরুদান। মানে আপনি যে অসম্মানটা করছেন, ডাস্টবিন বানিয়ে প্রতিহিংসার আগুন ছড়িয়ে, এটার কিন্তু ফিডব্যাক হিসেবে কিন্তু একদিন কিন্তু আপনাকে পেতে হবে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। অনেকেই বলতে পারে যে তুষার ভাই, আওয়ামী লীগ আর ক্ষমতায় কি আসতে পারবে কিনা। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পৃথিবীটা কিন্তু গোল, আর আওয়ামী লীগ মানে হচ্ছে শেখ হাসিনা না, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আজকে যদি শেখ হাসিনার কিছু একটা হয়ে যায়, এক্সাম্পল, মানুষের কিন্তু হাইট মতো কথা কিন্তু বলা যায় না, যদি হয়ে যায় অনেকেই বলতে পারে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। না ভাই, আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশটা এত দূর আসছে, এমন দেশটা কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার মাতৃভূমি। এইটা কিন্তু এই আওয়ামী লীগের হাত ধরে কিন্তু আসছে। অতএব আওয়ামী লীগকে যারা নাকি উপরে ফেলতে চান, কিংবা একদম জীবন স্তরের মতো আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করতে চান এবং বাংলার মাটি থেকে আপনারা শেষ করে দিতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আওয়ামী লীগকে পারবেন না, কখনোই পারবেন না। কারণ আপনি যে মাতৃভূমিতে পাড়া রাখতেছেন এবং আপনি যে মানে স্বাধীনভাবে কথা বলতেছেন, কিংবা বাংলা ভাষায় কথা বলতেছেন, নিজের মাতৃভাষায় কথা বলতেছেন, এবং নিজের মানে স্বাধীনতা আপনি ফিরে পাইছেন, যেভাবে খুশি সেভাবে আপনি চলতে পারেন, সেটা কিন্তু একমাত্র এই আওয়ামী লীগের কারণে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনার প্রতিটি কদমের পিছনে এই আওয়ামী লীগের অবদান, এই বিএনপির অবদান। অতএব আওয়ামী লীগকে যারা নাকি নিষেধাজ্ঞা করতে চান, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কিংবা এই আপনার প্রধান উপদেষ্টা যে পেজ যে আপনার সচিব আছে আপনার শরীফুল আলম, তাকে বলতেছি, আপনি যে কাজটা করছেন এটার পরিণাম আপনি খুব ভয়ঙ্কর ভাবে আপনাকে দিতে হবে, মাস্ট বি, আপনাকে দিতেই হবে। কারণ ভাই, আপনি যা করার করছেন, কারণ আপনি তো নিজে থেকে আসেননি, আপনি হচ্ছে বিএনপি, জামাত, এদের কথায় আসছেন। কারণ কোন রাজনৈতিক দল এটা চাবে না যে কোন প্রধানমন্ত্রীকে বা কোন দেশের প্রধানমন্ত্রী, সে সাবেক থাক বা যাই থাক, তাকে নিয়ে আপনি ডাস্টবিন বানিয়ে আপনি এইভাবে আসলে অবমাননা করবেন। এতে করে কি হয়? কারণ শেখ হাসিনা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, তার সাথে জড়িয়ে ছিল আমাদের বাংলাদেশের আপনার সম্মান, তার সাথে জড়িয়ে ছিল বাংলা ভাষার সম্মান, তার সাথে জড়িয়ে ছিল বাংলাদেশের সম্মান। অতএব আপনারা কি বহির্বিশ্বের কাছে এটাই প্রকাশ করলেন যে বাংলাদেশে বা বাংলাদেশের কোনো ভ্যালু নাই, কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কোনো ভ্যালু নাই। এতে করে বহির্বিশ্বের যে আপনার, অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।